এইখান থেকে আপনার মোটামুটি ভাবে 7 মার্কেরও দেয় একটু ছোট করে। হ্যাঁ, কিন্তু এই কোশ্চিনটা অনেক সময় আসে, দুইটা পার্ট আছে। একটা আছে শুধু ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, আরেকটা আছে অ্যাডজাস্টেড বুকের সাথে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তো আমরা আজকে দুইটা সেশন মিলে এটা শিখবো। জেনারেলটা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আগে আমরা এটা শিখি, তখন নেক্সট ক্লাসে আমরা অ্যাডজাস্টেড ক্যাশ বুক সহ কি কারে করা লাগবে সেটা শিখবো, ঠিক আছে? তো আপনারা প্লিজ একটু মনোযোগ দিবেন, খুব সিরিয়াস ক্লাস। আর একটা কথা বলি, যারা এবার পরীক্ষা দিবেন তারা তো অবশ্যই সিরিয়াস হবেন, যারা দিবেন না তাদেরও সিরিয়াস হতে হবে। এখানে একজন এমন আছে যার চিন্তা ভাবনা আমার খুব ভালো লেগেছে, সে আসলে শিখতে চায়, সেটা হচ্ছে আমাদের অনিক ভাই। উনি একটা কথা বললো কি, যে ভাই আমি তো এটা ওয়েভার পেয়েছি, বাট আমি বুঝতে পারছি, উনি আছে আমাদের সাথে, আমি বুঝতে পারছি যে আমার বেশ কিছু ল্যাকিংস আছে, এটার জন্য আমি ক্লাসটা করব। যদিও আমি ওয়েভার পেয়ে গেছি, এই সাবজেক্ট আমার নাই, বাট আমি এখান থেকে শিখছি, তাইলে কি হবে? এইটাই কিন্তু এর পরের যে আমাদের অ্যাকাউন্টিং এর সাবজেক্ট, ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, সেটাতে 50% ওয়েট কিন্তু এখান থেকেই যায়। মানে এটা জানলে আপনি 50% সেখানে পেরে যাবেন। তো এখানে যদি আসলে কারো দুর্বলতা থাকে, সেই জায়গায় যেহেতু অবস্থা খারাপ হয়ে যাবে। মানে ধরেন আপনি পুকুরে সাঁতরাতে পারেন না, আপনি সমুদ্রে যেয়ে কি করে সাঁতার কাটবেন? হুম। তো আপনাদের সবার চিন্তা ভাবনাটা ওই অনেক ভাইয়ের মতো উন্নত হতে হবে। হ্যাঁ, যে আমরা শিখতে বসেছি, শিখা লাগবে, জানা লাগবে। কারণ আমি ইন্টারমিডিয়েটেরও ব্যাচ পড়াই, দেখি যে অনেকের বেজের মধ্যে প্রবলেম আছে, হয়তো ফান্ডামেন্টাল ওয়েভার পেয়ে গেছে বা কোনোভাবে পাশ করেছে, বা প্রপার নলেজটা তার নাই, তখন হয় কি ইন্টারমিডিয়েটে তার অনেক সময় লেগে যায়। তো আপনারা এই কাজটা করবেন না, আপনারা শুরু থেকে বেসিক স্ট্রং করেন, তাহলে হবে কি আপনাদের আশা করা যায় যে ফিউচারটা ভালো হবে। মানে একটা 100 তলা বিল্ডিং তখনই হয় যখন তার ফাউন্ডেশনটা 100 তলার মতো হয়। এখন আপনি 10 তলা ফাউন্ডেশন দিয়ে তো 100 তলা বিল্ডিং করলে থাকবে না, ভেঙে পড়ে যাবে, তাই না? তো আপনারা সিএমএ পাস করতে চান, মেম্বার হতে চান, বড় জব করতে চান, ভালো জায়গায় যেতে চান, তাহলে ভাই বেসটাও ভালো করতে হবে। সহজ কথা। আর এটা শুয়ে থেকে বসে থেকে একটু কমফোর্ট জোনে থেকে কোনোদিন হবে না। সুতরাং আপনারা প্রপার টাইম দিবেন। আপনার যে প্রতিদিন যেমন আমরা ধরেন 6 ঘন্টা ঘুমাই, হ্যাঁ, খাওয়া দাওয়া করি 3 বেলা, গোসল করি, ঠিক আছে? তো এই যে আমাদের নিত্যদিনের যে কাজ, সেই সাথে আপনাকে প্রত্যেকদিন 4 ঘন্টা এই সাবজেক্টের জন্য বরাদ্দ করতে হবে। এখন কিভাবে করবেন, কখন করবেন, এটা আপনার আহ সিদ্ধান্ত। বাট আমি এটা বলবো সকালের সময়টাকে কাজে লাগাবেন, কারণ সকালের সময়টা খুবই বরকতপূর্ণ। সকালে পড়াটা সবচেয়ে ভালো হয়, বিশেষ করে 4টা থেকে 8টা, বা এই সময়টা যদি কেউ পড়তে পারেন তারা সারাদিনে পড়ার প্রয়োজন নাই। ঠিক আছে? তো এখন আমরা ঢুকবো, হ্যাঁ, আজকের আমাদের সাবজেক্টে, টপিকে, সেটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তো সবার আগে আমি একটা কথা বলবো। ও, ক্যামেরাই তো অন করিনি, আচ্ছা। আমি ভাই একটু দেখি না তো। সবার আগে আমি একটা কথা, হ্যাঁ হ্যাঁ, এই যে কেবল ওপেন করলাম, ক্যামেরাটা ক্লোজ ছিল। আচ্ছা ঠিক আছে, দেখেন ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, এইটার ঘটনাটা কি হচ্ছে দেখেন। একটা কোম্পানি তার যে অ্যাকাউন্টে, মানে তার যে অ্যাকাউন্টটা মানে ইয়া হয়, চলে, মানে ধরেন একটা, সাপোজ একটা আবুল খায়ের কোম্পানি। এই আবুল খায়ের কোম্পানির কি আছে, তার অ্যাকাউন্টেন্ট আছে, তার একটা হিসাব শাখা আছে, সেখানে কি হয়, তারা একটা ক্যাশ বুক মেনটেন করে। ক্যাশ বুক মানে কি, কোম্পানি যেখানে তাদের সমস্ত হিসাব নিকাশ লিপিবদ্ধ রাখে। সেই ক্যাশ বুকে তার ব্যালেন্স আছে ধরেন 80,000 টাকা। আচ্ছা, এখন তাদের ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, সাপোজ ধরেন তাদের এবি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তাদের অনেক ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে, সাপোজ ধরেন এবি ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে। সেইখান থেকে তারা যে স্টেটমেন্ট পাচ্ছে, ব্যাংক শো করছে যে তাদের সেখানে 80,000, কোম্পানির হিসাবে 80,000, কোম্পানির হিসাবের খাতা মানে আবুল খায়ের যে ব্যাংক স্টেটমেন্ট। তাহলে দেখেন হিসাব এখানে 80,000, ওখানে 90,000, মানে একটা মিসম্যাচ হচ্ছে, 10,000 টাকার ডিফারেন্স কম বেশি হচ্ছে। এটা এমন হতে পারে ক্যাশ বুক বেশি হতে পারে, পাসবুক কম হতে পারে, মোট কথা দুইজনের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে। তো এই ডিফারেন্স হওয়ার কারণ কি? এই ডিফারেন্স হওয়ার বেশ কিছু কারণ আছে। তখন আমরা কি করি, এই ক্যাশ বুক আর পাসবুকের সব এন্ট্রি গুলাকে যাচাই করি কোথায় ভুল আছে। পাসবুকে যদি কোনো ভুল থাকে সেটা ব্যাংক ঠিক করে দেয়, আর ক্যাশ বুকে কোনো ভুল থাকলে সেটা আমরা ঠিক করে নিই, কারণ আমরা কোম্পানির অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তো আমরা জার্নাল এন্ট্রিতে কি জানি, যে অ্যাসেট বা এক্সপেন্স বাড়লে ডেবিট, কমে গেলে ক্রেডিট।
ইনকাম, অনার্স ইকুইটি, লাইবিলিটি এগুলো হচ্ছে বিপরীত। যদি বেড়ে যায় তাহলে ক্রেডিট, কমে গেলে ডেবিট। আচ্ছা, এটা আমরা জানি। এবার দেখেন, সাপোজ ব্যাংকে 1 লাখ টাকা আছে। আচ্ছা, পয়েন্ট অফ ভিউ, পিওভি, পয়েন্ট অফ ভিউ বিজনেস, বিজনেসের জায়গা থেকে আমার এটা অ্যাসেট, ব্যাংকে আমি 1 লাখ টাকা রেখেছি। তো অ্যাসেট বেড়ে গেলে কি হয়? ডেবিট। তার মানে ব্যাংকে আমার টাকা আছে, এটা আমার জন্য অ্যাসেট। এখন এই যে ব্যাংকে 1 লাখ টাকা আছে, এটা পয়েন্ট অফ ভিউ ব্যাংক, ব্যাংকের জায়গা থেকে কি দেখেন, আমি এবি ব্যাংকে 1 লাখ টাকা আমাদের কোম্পানি রেখেছে, কোম্পানির জন্য এটা অ্যাসেট। বাট ব্যাংকের কাছে 1 লাখ টাকা যে আছে এবি ব্যাংকের অ্যাকাউন্ট শাখায়, সেটা এবি ব্যাংকের জন্য কি লাইবিলিটি। কারণ কি? কারণ এটা তার টাকা না, এটা আবুল খায়ের টাকা, যেটা আবুল খায়ের তার অ্যাকাউন্টে জমা রেখেছে। যে কোনো মুহূর্তে আবুল খায়ের যখন চাইবে সে দিতে বাধ্য থাকবে। এই জন্য অন্যের টাকা ব্যাংকে জমা আছে, মানে ব্যাংকের জন্য এটা লাইবিলিটি বলবে। হ্যাঁ, এটা বিজনেসের টাকা ব্যাংক জমা আছে, এই বিজনেসের জন্য, বাট টাকা না, এটা বিজনেসের টাকা ব্যাংকে জমা আছে। যখনই বিজনেস বলবে যে আমার টাকা ফেরত দাও, ব্যাংকে সেটা ফেরত দিতে হবে। এই জন্য ব্যাংক লাইবিলিটি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই জায়গাটা নিয়ে আর একটু স্টাডি করব, ডিটেলস স্টাডি করব। দেখেন, এটা আমি একটা এক্সাম্পল সেট করেছি যাতে করে আপনাদেরকে একটু ভালো বুঝাতে পারি। দেখেন, এই 1 লাখ টাকা বিজনেসের ক্যাশ বুকে যাবে আর ব্যাংকের পাসবুকে যাবে, মানে যেটা ব্যাংক স্টেটমেন্ট। পাসবুকের আরেকটা নাম কি? ব্যাংক স্টেটমেন্ট। আচ্ছা, তো ক্যাশ বুকের ফরম্যাটটা কেমন হয়? ডেট, পার্টিকুলার্স, ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, মানে ক্যাশ কলম, ব্যাংক কলম, সি ফর ক্যাশ কলম, বি ফর ব্যাংক কলম। আচ্ছা, আবার কি হয়? এখানে ডেট দেই নাই, পার্টিকুলার, ক্যাশ, ব্যাংক, এরকম হয়। তো ক্যাশটা আমরা ইউজ করি না, এটা টু কলম ক্যাশ বুক বলে এটাকে, যেখানে 2টা করে কলম থাকে, ক্যাশের একটা ব্যাংকের। সব সময় ক্যাশেরটা আগে থাকে, ব্যাংকেরটা পরে থাকে। তাহলে এখানে আমরা কোনটা ব্যবহার ইউজ করি? আর ক্যাশেরটা করি না, যাই তাহলে ক্রেডিট, ব্যাংক বেড়ে গেলে ডেবিট। আচ্ছা, এটা হলো ক্যাশ বুকের, কারণ ক্যাশ বুক হলো আমাদের অ্যাসেট অ্যাকাউন্ট। আচ্ছা, এবার পাসবুকে যান। পাসবুক হলো লাইবিলিটি অ্যাকাউন্ট। এখানে ফরম্যাট হলো পাসবুকের ফরম্যাট। ঠিক আছে। আচ্ছা, পাসবুক মানে ব্যাংক স্টেটমেন্ট, যেটা অপোজিট ক্যাশ বুক, এর অপোজিট। ঠিক আছে। ব্যাংক মানে পাসবুকটা কি? অপোজিট কার? ক্যাশ বুকের। কেন? কারণ হচ্ছে ক্যাশ বুকটা হলো অ্যাসেট অ্যাকাউন্ট, পাসবুকটা হলো অ্যাকাউন্ট। ব্যাংকের জন্য এটা কি? লাইবিলিটি। কেন? কারণ যখনই আমি আমার এটা আমাকে ফেরত দিতে হবে, টাকা আমার কাছে, এটা আমি ব্যাংকে মারি দিতাম। পর আমরা টোটালটা আলোচনা করব। হ্যাঁ, দেখেন জিনিসটা কেমন হবে। সাপোজ প্রথমে আমরা একটা কমপ্লেন লিখবো, সাপোজ কোম্পানির নাম কি? এসি কমিটি রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তারপরে আমরা ডেট দিব, সাপোজ ধরেন 31 ডিসেম্বর 2019, এটার ডেট। ওকে, কোম্পানির নাম, ব্যাংকের স্টেটমেন্ট, ডেট। আচ্ছা, তারপর রুপিতে থাকলে রুপি, ডলারে থাকলে ডলার, পাউন্ডে পাউন্ড, যেরকম ম্যাথ দিবে। এখানে মোট কথা এই দুইটা অ্যামাউন্টের উপর, একটা ইনার, একটা আউটার। ইনারে কি হয়? ভিতরের গুলা হয়, যেটা টোটাল রেজাল্টটা আউটার যায়, আউটার শুধু ফাইনাল যায়। ঠিক আছে। আচ্ছা, কোম্পানির নাম লিখবো, লেখার পর ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট লিখবো, তারপরে সেখানে ডেট লিখবো, লেখার পর পার্টিকুলার অ্যামাউন্ট অ্যামাউন্ট। এইবার আমরা এই যে পার্টিকুলারসটাকে 2 ভাগে বিভক্ত করব। কি কি? প্রথমে লিখবো ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, এটা অর্ধেক নিয়ে নিব পেজের। তারপরে আবার লিখবো ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, এটা নিয়ে নিব পরের অর্ধেক। ঠিক আছে, এটা নিয়ে নিব পরের অর্ধেক। তাহলে
তাহলে আপনারা দেখেন আমাদের ফুল পেজটাকে দুই ভাগে ভাগ করে নিব, ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, বা পাসবুক উপরে দেওয়া যায়, ক্যাশ বুক দেওয়া যায়। বাট আপনারা যেটা করবেন প্রত্যেকবার একই করবেন। যদি ক্যাশ বুক উপরে দেন প্রত্যেকবার ক্যাশ বুক করে, যদি ঠিক আছে বুকটা নিজের হিসাব, কোম্পানির অ্যাকাউন্টেন্টরা যে পাসবুকটা ব্যাংকের হিসাব, ঠিক আছে, এটা ভালো আপনারা সেটা করবেন। আচ্ছা, এখন ব্যালেন্স পার ক্যাশ বুক অর্ধেক পেজ নিয়ে সেন্টার লাইন বা 5 লাইন, তাহলে কি হবে,